প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে আলোচনা করব, আপনারা যারা রসায়ন নন মেজর 1 কোর্সে আছেন, আপনাদের সাথে আমি আলোচনা করব আপনাদের প্রথম অধ্যায়। যদিও প্রথম অধ্যায়ের নামটা ছিল মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি। তো এই চ্যাপ্টারে আপনারা জানেন যে আসলে অধিকাংশ প্রশ্নই ছোটো প্রশ্ন আছে। এই ছোটো প্রশ্নগুলো আসলে বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ আমাদের অনেকটা মুখস্থই করতে হবে মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি। তবে হ্যাঁ, এটাকে অবহেলা করা যাবে না। আপনারা দেখছেন আমি যে কভার পেজটা দিব, এই জায়গায় বিভিন্ন বোর্ডে, অর্থাৎ বারবার আপনাদের এক্সামে এটা আসছে। তা আমরা যে মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি, এই দেখেন প্রমাণ বিচ্যুতি কাকে বলে, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি কাকে বলে, এই সবগুলো প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় আপনাদের পরীক্ষায় আসছে। সো এটাকে অবহেলা করার সুযোগ নাই। আমার হয়তো বোঝানোর খুব বেশি একটা জায়গা এই জায়গায় নাই, ছোটো প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করব, তারপর আমি একটু আলোচনা করলে হয়তো আপনাদের সুবিধা হবে, মনে থাকবে। তো আজকে আমরা আলোচনা করব প্রমাণ বিচ্যুতি, আপেক্ষিক প্রমাণ। অর্থাৎ আজকের এই ক্লাসটাতে মূলত সংজ্ঞা টাইপের সবগুলো কোয়েকশনই, আমরা এত গভীরেও যাওয়ার খুব প্রয়োজন নাই। আমি যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্ন, আমি একটু লিখেও রাখছি, দেখি তাইলে। তা আমরা আসলে প্রমাণ বিচ্যুতি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি, গড় বিচ্যুতি, অর্থহীন অঙ্ক, এই সংজ্ঞাগুলো আমরা শিখলে আসলে হয়ে যাবে। তা আমি একটু বোর্ডে লিখে রাখছি যে প্রমাণ বিচ্যুতি কাকে বলে, তারপরে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি কাকে বলে, তারপরে গড় বিচ্যুতি কাকে বলে। অর্থাৎ বিচ্যুতি থেকে আমাদের তিনটা কোয়েকশন আসতে পারে: প্রমাণ বিচ্যুতি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি, গড় বিচ্যুতি সংজ্ঞা। তারপরে অর্থহীন অঙ্ক জিনিসটা আসলে কি, তারপরে নমুনা চয়ন কি, আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে একটু আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোর্ডে আসলে লিখে রাখছিলাম সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগফলকে, সমজাতীয় রাশির একটু দিন, সমজাতীয় রাশির বিচ্যুতি ব্যাপারটা তো আমরা বুঝি যে অর্থাৎ যা যেরকম হওয়ার কথা ছিল তার থেকে যখন একটু মানটা ডিফারেন্ট আসে, অর্থাৎ স্বাভাবিক থেকে যখন একটু ভিন্ন আসে, তখন এই ঘটনাকে আমরা আসলে বিচ্যুতি বলি। তো সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগফলকে রাশি সংখ্যা অপেক্ষা, অর্থাৎ যে রাশি সংখ্যা আছে সেটা অপেক্ষা এক কম দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। আমাদের কি মনে রাখতে হবে? সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগফলকে, সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগফলকে রাশি সংখ্যা দ্বারা, রাশি সংখ্যা হতে এক কম দ্বারা, রাশি সংখ্যা আমার যেটা হবে তার থেকে এক কম দ্বারা, রাশি সংখ্যা অপেক্ষা এক কম দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। তা আমাদের আসলে 2-3টা পয়েন্ট মনে রাখলে হবে। সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগফলকে কি দিয়ে ভাগ করব? সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগফলকে আমরা কি দিয়ে ভাগ করব? রাশি সংখ্যা দ্বারা, মানে রাশি সংখ্যা অপেক্ষা এক কম দ্বারা ভাগ করলে, এই যে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। অর্থাৎ আপনি 3টা জিনিস মনে রাখবেন: সমজাতীয় রাশির বিচ্যুতির বর্গের যোগফলকে রাশি সংখ্যা অপেক্ষা এক কম দ্বারা ভাগ করলে এই যে তার বর্গমূলকে, যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে আসলে কি বলা হয়? প্রমাণ বিচ্যুতি বলে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতিকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে আমরা যে প্রমাণ বিচ্যুতি পাবো, এটাকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলে। সহজ বিষয়। প্রমাণ বিচ্যুতিকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে আপেক্ষিক বিচ্যুতি বলে। আমরা আসলে নবম-দশম শ্রেণীতে প্রথম অধ্যায়ে পড়ছিলাম আপেক্ষিক ত্রুটি। আমরা এটাকে শতকরা এককে প্রকাশ করি, একটু লিখে রাখছি আর কি, যে আপেক্ষিক ত্রুটিকে আসলে আমরা শতকরায় প্রকাশ করি। তো প্রমাণ বিচ্যুতিকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলে। এখন আসলে গড় বিচ্যুতি কি? গড় বিচ্যুতি সেম, সমজাতীয় রাশিসমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্যকে, পার্থক্যের গড় মানকে গড় বিচ্যুতি বলে। সমজাতীয় রাশিসমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্যের গড় মানকে গড় বিচ্যুতি বলে। তো সমজাতীয় রাশিসমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্যের, সমজাতীয় রাশিসমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্যের, অর্থাৎ গড়ের পার্থক্যকে গড় মান, পার্থক্যের গড় মানকে, গড়ের যে পার্থক্য আছে এটার গড় মানকে আসলে কি বলা হয়? গড় বিচ্যুতি বলে। সংজ্ঞাটা একটু শিখে নেবেন। এখন আসলে অর্থহীন অঙ্ক। তো অঙ্ক তো আমরা জানি যে 1 2 3
0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে আমরা অঙ্ক বলি। তা আমরা আসলে ওই যে অনেক গাণিতিক হিসাব নিকাশ যখন করি, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা নিই, মনে হয় 6-7টা সংখ্যা আছে, তখন আমরা স্বাভাবিকভাবে দশমিকের পরে 2টা সংখ্যা নিই, পরের গুলো মনে হয় আর 001 আছে, এটা নিলেও হয় না নিলেও হয়। এই অঙ্কগুলোকে আসলে আমরা কি বলি, মান হিসাব করার সময় কোনো মান প্রকাশের সময় যতদূর পর্যন্ত নিশ্চয়তা সম্ভব তা অপেক্ষা বেশি অঙ্ক ব্যবহার করা হয়। সুতরাং মান হিসাব করার সময়, আমি যে কোনো একটা ক্যালকুলেশন করার সময় বা হিসাব করার সময় বা কোনো মান প্রকাশের সময় যতদূর পর্যন্ত নিশ্চয়তা সম্ভব তা অপেক্ষা বেশি অঙ্ক ব্যবহার করা হয়। যেমন আমরা যে ক্যালকুলেটরে মারলে দশমিকের পরে 5-6টা ঘর আসে, কিন্তু আমরা আদতে সাধারণ ক্যালকুলেশনে আমরা এগুলা নিই না, দশমিকের পরে 2 ঘর 3 ঘর নিই। এটাই বলছে যে কোনো মান প্রকাশের সময় যতদূর পর্যন্ত নিশ্চয়তা সম্ভব তা অপেক্ষা বেশি অঙ্ক ব্যবহার করা হয়। সুতরাং একটি মানে প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত সংখ্যাসমূহ ব্যবহার করা হয় তাদেরকে অর্থহীন অঙ্ক বলে। অর্থাৎ আমার দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর নিলে আমার হয়ে যাচ্ছে, এরপরের যে সংখ্যাগুলা সেগুলাকে আমরা আসলে অর্থহীন অঙ্ক বলি। এইভাবে আর কি। নমুনা চয়ন, যে নমুনা চয়ন জিনিসটা আসলে কি, এটা তো আমরা জানি স্যার, আমরা বলি না যে একটু নমুনা নেওয়া, যে আমি ব্লাড টেস্ট দিই, আমাদের সম্পূর্ণ শরীর থেকে একটু কিছু পরিমাণে এক সিরিঞ্জ ব্লাড নিয়ে, এর থেকে অল্প পরিমাণ নিয়ে সেটাকে কি করা হয়, তার মধ্যে কি উপাদান আছে বা ম্যাটেরিয়ালস আছে, এইগুলা যে আমার বিলিরুবিন টেস্ট, ইউরিন টেস্ট ইত্যাদি ইত্যাদি, নমুনা নিতেই হয় যে কোনো কিছু। তাহলে অল্প কিছু নিয়ে, এমন কিছু নেওয়া লাগবে যেটার মধ্যে তার সম্পূর্ণ গুণাগুণ বৈশিষ্ট্য আছে বা বজায় আছে। যে উপায়ে বিশাল মানের কোনো বস্তু হতে সেই বস্তুর গঠনের সত্যিকার একটি প্রতিনিধিত্বশীল একটি ক্ষুদ্র মানের অংশ ব্যবহার করা হয় তাকে নমুনা চয়ন বলে। যেমন আমার ব্লাড টেস্ট করা হবে, আমার শরীরে প্রচুর ব্লাড আছে, ওই জায়গা থেকে কি বিশাল মানের কোনো বস্তু হতে, আমার শরীরে প্রচুর ব্লাড হতে সেই বস্তুর গঠনের এই জায়গা থেকে অল্প ক্ষুদ্র মানের অংশ ব্যবহার করা হয় তাকে নমুনা চয়ন বলে। মাপনের সূক্ষ্মতা, ইতিমধ্যে আমরা পড়ছি প্রমাণ বিচ্যুতি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি, গড় বিচ্যুতি, অর্থহীন অঙ্ক, নমুনা চয়ন। এখন হলো মাপনের সূক্ষ্মতা, আমরা আসলে পড়বো কি মাপনের সূক্ষ্মতা। প্রশ্ন হলো মাপনের সূক্ষ্মতা আসলে কাকে বলে। আচ্ছা, কোনো কিছু সূক্ষ্মতা মানে কি, নির্ভুলতা। সূক্ষ্মতা বলতে যে আমি একটা পরিমাপ করতে চাই, এটা সূক্ষ্মতা কতটুকু বা নির্ভুলতা। আপনাদের মনে আছে আপনারা যখন ইন্টারমিডিয়েটে ছিলেন তখন টাইট্রেশন প্র্যাকটিক্যাল বা আপনারা যে প্র্যাকটিক্যাল করেন, একই এক্সপেরিমেন্ট কিন্তু একাধিকবার করা হয়। অর্থাৎ একটা মানকে আমি বারবার কইরা দেখব যে আমার যে মানটা আসবে, এভারেজ করব, তারপরে এই যে আমি একই জিনিসকে বারবার কইরা তার নির্ভুলতা প্রমাণ করতেছি, আসলে এই ইয়ার নামটাই আসলে কি সূক্ষ্মতা। কি লিখছি, একই বিষয়ের উপর পরপর কিছু পরিমাপের মধ্যে মিলকে প্রযুক্ত বিশ্লেষণের যথার্থতা বা সূক্ষ্মতা বলে। অর্থাৎ একই বিষয়ের উপর পরপর কিছু পরিমাপের মধ্যে মিলকেই আমরা কি বলবো, প্রযুক্ত বিশ্লেষণের যথার্থতা বা সূক্ষ্মতা। এখন আসেন নির্ভরযোগ্য ভুল বা পরম ভ্রান্তি। নির্ভরযোগ্য ভুল বা পরম ভ্রান্তি, এটাকে আসলে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। ই ইজ ইকুয়াল টু ও মাইনাস টি। আসলে এটাকে আমরা আসলে বলি পরম ভ্রান্তি বা পরম ভুল। ই ইজ ইকুয়াল টু ও মাইনাস টি, ওটা হলো পর্যবেক্ষিত মান আর টিটা হইলো প্রকৃত মান বা পরম মান আমরা বলি আর কি। এর মানে আসলে কি, পর্যবেক্ষিত মান এবং প্রকৃত মানের পার্থক্যটা আসলে কি পরম ভুল। তা আমরা এই সমীকরণ মনে থাকলে সংজ্ঞাটা লিখতে পারি। তা আমরা বলবো যে মাত্রিক বিশ্লেষণে ভুল বলতে মাপন মান এবং পরম মানের মধ্যকার পার্থক্যকে আসলে কি বলা হয়, বোঝানো হয়। অর্থাৎ এই যে পরম ভুল বা পরম ভ্রান্তি বা নির্ধারণযোগ্য ভুল হইল পর্যবেক্ষিত মান এবং প্রকৃত মান বা পরম মানের পার্থক্য বললে হবে। এখন আসেন অনির্ধারণযোগ্য ভুল। অনির্ধারণযোগ্য ভুল তাহলে আসলে কি, যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না। তো অনির্ধারণযোগ্য ভুল মানে অনাকাঙ্ক্ষিত আমরা বলতে পারি, নির্দিষ্ট কারণে ঘটে না, বিক্ষিপ্তভাবে ঘটে এবং এরা নির্দিষ্ট মান বিশিষ্ট হয় না। এরা নির্দিষ্ট মান বিশিষ্ট হয় না, সংশোধনযোগ্য নয় এবং এদেরকে এড়ানো যায় না। এই ধরনের ভুলকে আসলে কি বলা হয়, অনির্ধারণযোগ্য ভুল বলা হয়। কি কি বলছে দেখেন তো, যেসব ভুলকে নির্দিষ্ট কারণে ঘটে না, বিক্ষিপ্তভাবে ঘটে এবং নির্দিষ্ট মান বিশিষ্ট হয় না এবং সংশোধন করা যায় না বা তাদেরকে আমরা অস্বীকারও করতে পারি না, এদেরকে এড়ানো যায় না, এই ধরনের ভুলকে আসলে কি বলা হয়, অনির্ধারণযোগ্য ভুল বলে।
এখন আসেন আস্থা সীমারেখা। আস্থা সীমারেখাতে আমরা নির্ধারণযোগ্য ভুল গেল, নির্ধারণযোগ্য ভুল গেল, এখন আমরা বলবো আস্থা সীমারেখা। তো দেখেন আস্থা সীমারেখার ক্ষেত্রে পরিসংখ্যানের তথ্য উপাত্ত অনুযায়ী বলা যায় একটি নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে সত্যিকার মান পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসর অবস্থান করে তাকে পরীক্ষালব্ধ গড় মানের আস্থা বিরতি বলা হয়, এবং এই পরিসরের মধ্যে যে সীমারেখা পাওয়া যায় তাকে আস্থা সীমারেখা বলে। আসলে একটা বর্ণনামূলক প্রশ্ন, আপনারা একটু মুখস্থ করে নেবেন। তাইলে আমরা আসলে কি কি গেল, নির্ধারণযোগ্য ভুল, অনির্ধারণযোগ্য ভুল, আস্থা সীমারেখা। এখন আমরা পড়ব বেদাঙ্ক, তারপরে নমুনা গড় বাকি আছে, বেদাঙ্ক বাকি আছে, নমুনা গড় বাকি আছে, তারপরে মৌলিক এসআই একক কয়টিও কি কি। তাহলে চলেন আমরা আসলে ব্যাপারটা দেখি। আচ্ছা, আমরা যদি এই যে এখন হইল নমুনাগড় এবং বেদাঙ্ক। আসলে এই নমুনাগড় এবং বেদাঙ্ক, এই বেদাঙ্কটা হইল যে প্রমাণ, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি আছিল আমাদের আপেক্ষিক প্রমাণ বিচ্যুতির শতকরা হারকে, এই যে দেখেন আপেক্ষিক প্রমাণ বিচ্যুতির শতকরা হারকে আসলে কি বলা হয়, বেদাঙ্ক বলে। এটা একটা সহজ সংজ্ঞা। বেদাঙ্ক কি, ওই যে আমাদের আপেক্ষিক প্রমাণ বিচ্যুতির শতকরা হারকে বেদাঙ্ক বলে। এখন আসে নমুনা গড়। গড় মানে তো এভারেজ, এটা আমরা বুঝি। তো নমুনা গড়টা কি, অনুরূপ মানে কোন পরিমাণের n সংখ্যক অনুরূপ ফলাফলের সমষ্টিকে, n সংখ্যক অনুরূপ মানে একই ধরনের ফলাফল, এই যেমন আমি মনে করলাম n সংখ্যক রাশি আছে x1 x2 x3 ধরলাম, অনুরূপ x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট xn, এটাকে তার মোট সংখ্যা বা পরিমাণের সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই আসলে কি নমুনা গড় বা গড়। তাহলে আমরা কি বলছি, কোনো পরিমাণের n সংখ্যক অনুরূপ ফলাফলের সমষ্টিকে পরিমাপের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। তা আশা করি আমরা বুঝতে পারছি যে নমুনা গড় কি, বেদাঙ্ক কি। এখন আমাদের বাকি আছে মৌলিক এসআই একক কয়টি ও কি কি। তা আমরা জানি এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় রাশি, এই রাশিগুলো অসংখ্য প্রকারের হয়, তবে 60টি মৌলিক রাশি আছে এবং তাদের এসআই এককগুলো আমরা একটু শিখব। আমরা এটা নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞান বইও ছিল। তো আমরা এই 60টি মৌলিক রাশি কি কি একটু দেখব এবং তাদের এসআই এককটা শিখব। তো এই মৌলিক রাশিগুলোর মধ্যে প্রথমেই ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক ছিল মিটার। তারপরে ছিল ভর, ভরের একক কেজি, কিলোগ্রাম। আমরা এই 60টি মৌলিক রাশি একটু দেখি। মৌলিক, আমরা এই প্রশ্নটা এখন পড়ব, মৌলিক এসআই একক কয়টি ও কি কি। আসলে 60টি নাম ও একক তাদের। আমরা যদি বলি 60টি মৌলিক রাশির নাম, রাশির নাম ও এসআই একক। তা আসলে আমরা জানি একক বিভিন্ন ধরনের হয়, এসআই একক হয়, সিজি একক হয়, লিটার এটম। তা আমরা আসলে এসআই এককে তাদের ইয়েটা শিখবো। তা আমরা যদি ধরি প্রথমে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হইল মিটার, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। পরে যদি আমি বলি ভর, ভর একটা মৌলিক রাশি, এর একক হলো কিলোগ্রাম, কিলোগ্রাম, এটাকে আমরা সংখ্যা ফেলে কি কেজি। দৈর্ঘ্য, ভর। তারপরে আছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, এই পদার্থের পরিমাণের একক হইল মোল, মোল, এটাকে আমরা MOL বলি, MOL, মোল। আচ্ছা, তারপরে আছে তড়িৎ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এটা একটা মৌলিক রাশি। এই তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, আমরা বলি এম্পিয়ার। এটাকে বড় হাতের এ অথবা ছোট হাতের AMP আমরা এইভাবে লিখি, এম্পিয়ার। আর বড় হাতের অক্ষর দিয়ে লেখলে খালি এ দিলে হয়, এত এম্পিয়ার। আচ্ছা, যাই হোক। তারপরে আছে দৈর্ঘ্য, ভর, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ। তারপরে সময়, সময়ের একক হইল গিয়া সেকেন্ড, এসআই একক হইল গিয়া সেকেন্ড, আমরা জানি, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তারপরে তাপমাত্রা,
তাপমাত্রার একক আসলে কি? কেলভিন। তাপমাত্রা একক কেলভিনটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। তারপরে আছে কি? দীপন তীব্রতা। দীপন বা আলোক তীব্রতা আমরা এটাকে বলি দীপন তীব্রতা। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা এটাকে আমরা সংক্ষেপে সিডি দ্বারা প্রকাশ করি, সিডি। তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, আমাদের এই 7টি মৌলিক রাশি এবং তাদের এসআই একক হলো এই। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে স্যার, তাহলে আমরা আসলে এই ক্লাসে কি কি আলোচনা করছি? আমি আগেই বলছিলাম যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো বর্ণনামূলক, আমাদের একটু মুখস্থই করতে হবে। প্রমাণ বিচ্যুতি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি, গড় বিচ্যুতি, অর্থাৎ বিচ্যুতি নিয়ে 3টা কোয়েকশন ছিল। তারপর অর্থহীন অঙ্ক, মাপনের সূক্ষ্মতা, নমুনা চয়ন, এগুলো আমাদের কিছু কিছু জানাই। নির্ধারণযোগ্য ভুল, অনির্ধারণযোগ্য ভুল, নমুনা গড়, বেদাঙ্ক, আস্থা সীমারেখা, আর 7টি মৌলিক রাশি ও তাদের এসআই একক। আশা করি সবাই বুঝতে পারছেন। সংজ্ঞা সবগুলো বোর্ডে লেখাই ছিল, আশা করি আপনারা এই জায়গা থেকে লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে।